হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাস্টার অফ জবস। সকলকে শুভ সন্ধ্যা। আমি অমিত, তোমাদের সঙ্গে রয়েছি লাইভ ক্লাসে। তো তোমরা জানো বেসিক্যালি আমরা সিডিপির অনেকগুলো মক টেস্ট করে ফেলেছি। তো আজকে একটু নতুনত্ব নিয়ে আমরা এসেছি। আজকে আমরা আলোচনা করতে চলেছি ম্যাথ পেডাগজি থেকে বেশ কিছু কোশ্চেন্স নিয়ে, অর্থাৎ ম্যাথ পেডাগজির আজকে মক টেস্ট নিয়ে আমরা আলোচনা করব। অর্থাৎ এই কুইক মক টেস্টে থাকবে ম্যাথ পেডাগজি থেকে বেশ কিছু কোশ্চেন, যে কোশ্চেন্সগুলো কিন্তু তোমাদের আপকামিং টেট পরীক্ষায় হোক বা সিটেট এক্সামে হোক কিন্তু ভীষণ হেল্প করবে। তো প্রত্যেককে বলবো যারা যারা রয়েছো তারা আমাকে একটু কমেন্ট করে জানাও যে না তোমাদের কাছে অডিও ভিডিও সমস্ত কিছু ক্লিয়ার রয়েছে কিনা। তো অলরেডি তোমরা এটা জেনে গেছো যে না পরীক্ষা কিন্তু হচ্ছে, তার ডেট কিন্তু ঘোষণা করা হয়ে গেছে, তো পরীক্ষা হবেই। তো প্রিপারেশন কিন্তু জোর কদমে তোমাদেরকে চালিয়ে যেতে হচ্ছে। তো যারা যারা এখনও পর্যন্ত সিরিয়াস হয়ে উঠতে পারোনি তাদেরকে বলবো তোমরা সিরিয়াস হয়ে ওঠো, একদম জোর কদমে প্র্যাকটিসটা চালিয়ে যাও। এবং যারা অলরেডি সিরিয়াস প্র্যাকটিস করছো তাদেরকে বলবো তোমরা যেভাবে স্টাডি করছিলে, হয়তো টাইমটা একটু কম দিচ্ছিলে, একটু বাড়িয়ে নাও, আরও বেশি করে কিন্তু তোমরা প্র্যাকটিস চালিয়ে যাও। তো আজকের এই ম্যাথ পেডাগজির ক্লাসে আমরা আলোচনা করব বেশ কিছু কোশ্চেন্স নিয়ে, যেখানে থাকবে ম্যাথ পেডাগজি থেকে কোশ্চেন্স, এবং ডিটেলসে কিন্তু কোশ্চেন্সগুলো নিয়ে আমরা অ্যানালাইসিস করব এবং জানবো সেই কোশ্চেন্সগুলোর পিছনে কেন অ্যান্সারগুলো হচ্ছে। তো প্রত্যেককে বলবো ফার্স্ট কমেন্ট করে অ্যান্সার দেবে, কারণ আমরা জানি যে না এখন আমরা কুইক মক টেস্ট যেগুলো নিয়ে আলোচনা করছি সেগুলোতে চেষ্টা করছি যাতে আমরা ফার্স্ট কমপ্লিট করতে পারি, কারণ আমাদের আরও কিছু ভিডিও আসছে বা ভিডিও থাকবে, যে ক্লাসগুলো থাকবে যেগুলো সাথে তোমরা আরও তাড়াতাড়ি কমপ্লিট করতে পারো। তো চলো তাহলে স্টার্ট করব আজকের ম্যাথ পেডাগজির যে কোশ্চেন্সগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা। চলো দেখে নেওয়া যাক কী কী কোশ্চেন্স রয়েছে ম্যাথ পেডাগজি থেকে তোমাদের জন্য। ওকে, তো সকলেই বলছো প্রায় ক্লিয়ার রয়েছে, সমস্ত কিছু অডিও ভিডিও আমাদের এখান থেকেও ক্লিয়ার। তাহলে চলো স্টার্ট করে দিচ্ছি কোশ্চেন্সগুলো। প্রত্যেকে বলবো টাইম কিন্তু খুব কম দেবো, 10 সেকেন্ড টাইম দেবো, তার মধ্যেই কিন্তু তোমাদেরকে সঠিক চটপট অ্যান্সার দিয়ে দিতে হবে। যারা যারা রয়েছে প্রত্যেকে চেষ্টা করবে ফার্স্ট অ্যান্সার দেওয়ার। ওকে, তাহলে চলো দেখে নিই ফার্স্ট কোশ্চেন্স কী রয়েছে আমাদের ম্যাথ পেডাগজির। বলছে আপনার মতে একজন গণিত শিক্ষক বা শিক্ষিকার প্রেরণার মাত্রা নিচের কোন বিষয়টির উপর নির্ভর করে? বলছে আপনার মতে একজন গণিত শিক্ষক বা শিক্ষিকার প্রেরণা বা মোটিভেশনের মাত্রা কোন বিষয়টির উপর নির্ভর করে? বলছে পেশাগত দক্ষতা, অধিক বেতন প্রাপ্তি, অধিক ছুটি উপভোগ, শিক্ষার্থী ও পেশার প্রতি আনুগত্য। শিক্ষক বা শিক্ষিকা মোটিভেটেড হবে, তার মোটিভেশনের মাত্রা নির্ভর করবে কিসের ওপর সেটা এখানে জিজ্ঞেস করা হচ্ছে। ওকে, তাহলে কি 10 সেকেন্ড টাইম দিলাম, 10 সেকেন্ডের মধ্যে চটপট প্রত্যেকে অ্যান্সার দিয়ে দাও। বলছে একজন শিক্ষক বা শিক্ষিকার, ভালো করে বোঝো, মোটিভেশনের মাত্রা, অর্থাৎ শিক্ষক বা শিক্ষিকা মোটিভেটেড হবে, অর্থাৎ ক্লাসে তারা ভালোভাবে পড়ানোর জন্য বা টিচিং দেওয়ার জন্য মোটিভেটেড হবে কোনটার উপর বেস করে বা কোনটার জন্য? ওকে, তাদের যে স্কিল রয়েছে পেশাগত স্কিল তার উপর বেস করে। বলছে অধিক বেতন প্রাপ্তি, অধিক ছুটি উপভোগ, নাকি শিক্ষার্থী ও পেশার প্রতি আনুগত্য। ওকে, সঠিক অ্যান্সার কী হবে? অলরেডি এখানে কমেন্ট করেছো অনেকেই দেখছি, অনেকে বলছো ডি ডি ডি, অনেকে বলেছো এ ডি। সঠিক অ্যান্সার কী হবে চলো দেখে নিই। তো পেশা বলছে মোটিভেটেড হবে, পেশাগত দক্ষতা, অর্থাৎ অবশ্যই তার যদি পেশাগত দক্ষতা থাকে সে তো মোটিভেটেড হবেই, কিন্তু তার তুলনায় বেশি মোটিভেটেড হবে কি ওধিক বেতন প্রাপ্তি হলে? নিশ্চয়ই নয়। অধিক ছুটি উপভোগ করলে সে মোটিভেটেড হবে? কখনোই নয়। ঠিক আছে, এই যে লকডাউন গেল, ঠিক আছে, লকডাউন যাওয়ার পর শিক্ষা অ্যাজ এ টিচার হিসাবে কি টিচাররা কি মোটিভেটেড হয়েছে? তারা যদি শিক্ষার্থীদেরকে ক্লাসে শিক্ষাদানই না করতে পারে তাহলে তাদের প্রেরণা মোটিভেশন আসবে কোথা থেকে? তাহলে কি অধিক ছুটি, অধিক বেতন প্রাপ্তি এগুলোর দ্বারা কিন্তু মোটিভেশন সবসময় আসে। মোটিভেশন অবশ্যই আসে, অধিক বেতন না হলে মোটিভেশন আসবে না। তো আমি যদি একটা কাজ করছি বা ওয়ার্ক করছি, সেক্ষেত্রে আমি যদি কোনো রকমভাবে স্যালারি বা টাকা না পাই তাহলে আমার একটা মোটিভেশন আসে না, কিন্তু এক্ষেত্রে মোটিভেশন আসবে, কিন্তু কতটা? একদম বলবো যে 100% বা 90% তা কিন্তু নয়, 100% বা 90% আসবে তা কিন্তু নয়। ওকে, বলছে পেশাগত দক্ষতার উপর ভিত্তি করে, তাতেও কিন্তু বলবো না যে 100 বা 90% আসছে। অধিক ছুটিতে তো আসবেই না এতটা। তাহলে কি শিক্ষার্থী এবং পেশার প্রতি যদি আনুগত্য থাকে, একটা টিচার যদি মনে করে যে না শিক্ষার্থীরা আমাকে শেখাতে হবে, শিক্ষার্থীরাই হচ্ছে আমার মেন, ক্লাসে শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষকের সম্পর্কটাই হচ্ছে আসল, এবং তার পেশা অর্থাৎ এই যে শিক্ষকতা পেশা তার প্রতি যদি তার একটা আনুগত্য থাকে তাহলে কিন্তু সে ইজিলি মোটিভেটেড হবে। ঠিক আছে, মোটিভেটেড হবে, এবং কি গণিত শিক্ষক বা যে কোনো শিক্ষকই যে বিষয়ে শিক্ষা দেন না কেন সেই বিষয়ে শিক্ষাদানের জন্য নিয়ত ক্লাসে যাবেন এবং ক্লাসে গিয়ে তাদেরকে শিক্ষা প্রদান করতে এগিয়ে আসবেন। অবশ্যই শিক্ষার তাহলে কি
সবথেকে বেশি যেটা মোটিভেশন যোগায় একজন শিক্ষক বা শিক্ষিকাকে সেটা হচ্ছে শিক্ষার্থী এবং পেশার প্রতি অনুগত। শিক্ষার্থী বলতে শিক্ষার্থীরা যদি নিয়মিত ক্লাসে আসে, টিচারকে যদি ভালোবাসে, তার পড়াশুনে তার কথা মতো চলে, ফলো করে এবং তার ক্লাসের রেজাল্ট ভালো করে, তার মানে কি শিক্ষার্থীদের প্রতি একটা টান এবং কি পেশার প্রতি তার যে আনুগত্য সেটা যদি থাকে, অবশ্যই অ্যাজ এ টিচার কিন্তু মোটিভেটেড হবে এবং তার কিন্তু মোটিভেশন পাবে সে এখান থেকে। অর্থাৎ অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ফার্স্ট কোশ্চেনটা ম্যাথ পেডাগজির প্রথম কোশ্চেনের অ্যান্সারটা হচ্ছে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, যারা যারা ডি বলেছো সঠিক অ্যান্সার হবে, এ হবে না। তার কারণ আমরা দেখছি যে না, যতটা শিক্ষার্থী এবং পেশার প্রতি অনুগত্য থেকে পাচ্ছে ততটা হচ্ছে কি পেশাগত দক্ষতা থেকে বা অধিক বেতন প্রাপ্তি থেকে কিন্তু তারা পাচ্ছে না। ঠিক আছে, সেগুলো থেকে পাবে না আমি একবারও বলছি না, ঠিক আছে, কিন্তু সব থেকে বেশি মোটিভেশন পাবে, ঠিক আছে, কোনটা, ঠিক আছে, সব থেকে কোত্থেকে বেশি মোটিভেশনটা পাবে সেটা হচ্ছে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, যারা যারা ডি বলেছো সঠিক অ্যান্সার। ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখে নি কি রয়েছে। দেখো নেক্সট কোশ্চেন কি রয়েছে, চলো 2 নম্বর কোশ্চেন কি বলছে দেখো, বলছে একটি শিক্ষার্থীর কাছে গণিত শিক্ষা বোঝা স্বরূপ হয়ে ওঠে যখন, বলছে একটি শিক্ষার্থীর কাছে কখন গণিত শিক্ষা বোঝা স্বরূপ হয়ে উঠবে। বলছে বিদ্যালয়ের বইয়ের ব্যাগ যদি তার ভারী হয়, বলছে বিদ্যালয়ের পঠন পাঠনের খুব একটা যদি সুযোগ সুবিধা না থাকে, বলছে বিষয়বস্তু যদি উপলব্ধি করতে না পারে, বলছে পিতামাতা বা অভিভাবক অভিভাবিকার সহানুভূতি যদি না থাকে, তাহলে এখানে 4টে অপশনের মধ্যে কোনটা সঠিক অ্যান্সার হবে। দেখো 4টে অপশনসের মধ্যে এই ধরনের কোশ্চেন্সগুলো বারবার বলছি তোমাদেরকে, প্রত্যেকবার যখন করাই বলি যে না খুবই কনফিউজিং, কারো মনে হয় এটা, কারো মনে হয় ওটা। তো এখানে তোমাকে ডিপলি ভাবতে হবে একটু যে না কোনটা অ্যান্সার হতে পারে, কোনটার উপর বেস করে কোনটা সঠিক। ওকে, সেটাই আমরা অ্যান্সার হিসেবে চুজ করে নেব। তো 10 সেকেন্ড টাইম দিলাম, এর মধ্যে কমেন্ট করো। দেখো বলছে বোঝা, কোন এই 4টে যে অপশনস রয়েছে 4টে অপশনসের ধরুন কোনটাকে তাদের বোঝা স্বরূপ বলে মনে হয়, যার জন্য কোনটা যদি তাদের সঠিকভাবে না হয় তাহলে সেটাকে তারা বোঝা স্বরূপ মনে করবে। বলো, তাহলে ক্লোজ হয়ে গেল টাইম, 10 সেকেন্ড টাইম ওভার। অনেকে অ্যান্সার দিয়েছো, ভেরি গুড। চলো সঠিক অ্যান্সার মিলিয়ে নাও, দেখো সঠিক অ্যান্সার কি হবে, চলো বলে দিই। বলছে যে বিদ্যালয়ের বইয়ের ব্যাগ ভারী হলে সেটা বোঝা না, সেই বোঝা কথা এখানে বলা হচ্ছে না। বলছে বিদ্যালয়ে পঠন পাঠনের খুব একটা সুযোগ সুবিধা যদি না থাকে, অবশ্যই বিদ্যালয়ে যদি পঠন পাঠনের সুযোগ সুবিধা না থাকে তাহলে সেই বিষয়টা বা শিক্ষার্থীর কাছে শিক্ষাটাই, পুরো শিক্ষাটাই বোঝা হয়ে যাবে। ঠিক আছে, পুরো শিক্ষাটাই বা লার্নিংটাই বা এই যে যেটা শিক্ষার্থীকে শেখানোর চেষ্টা করছে পুরোটাই বোঝা হয়ে যাবে। কিন্তু গণিত শিক্ষা তখনই বোঝা স্বরূপ বলে মনে হবে যখন একটা শিক্ষার্থী, ঠিক আছে, গণিতটাকে বোঝার চেষ্টা করছে কিন্তু তখন সে বুঝতে পারছে না। সে চেষ্টা করছে যে ম্যাথের এই ফর্মুলাটা দিয়ে অঙ্কটা করার, কিন্তু সে পারছে না। উপপাদ্যটা বোঝার, সম্পাদ্যটা বোঝার, পরিমিতিটা চেষ্টা করার, জ্যামিতিটা জানার, সে কিন্তু উপলব্ধি করতে পারছে না, সে বুঝতে পারছে না, জানতে পারছে না, তার কোনোভাবেই বোধগম্য হচ্ছে না। তখনই কিন্তু তার সেটা মনে হবে যে না, এটা আমার জন্য বার্ডেন, এটা আমার জন্য বোঝা। ওকে, তো বলছে বিষয়বস্তু যদি উপলব্ধি করতে না পারে, অর্থাৎ গণিত যদি সে উপলব্ধি করতে না পারে, সে যদি বুঝতে না পারে, তাহলে সেটা কিন্তু তার কাছে বোঝা মনে হবে। ওকে, অপশন সি তাহলে ইজ দ্য রাইট অ্যান্সার হবে। প্রত্যেকে যারা যারা বলেছে অপশন সি তাদের অ্যান্সারটা সঠিক হয়েছে, বলবো প্রত্যেককে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, বিষয়বস্তু উপলব্ধি করতে যখন পারে না তারা শিক্ষার্থীরা, তখন কিন্তু তাদের সেটা বোঝা বলে মনে হয়। ওকে, চলে আবার নেক্সট প্রশ্নের দিকে, দেখে নেবো নেক্সট কোশ্চেন কি রয়েছে। চলো চলো দেখে নেওয়া যাক নেক্সট কোশ্চেন কি রয়েছে। 3 নম্বর কোশ্চেন কি বলছে দেখো, 3 নম্বর কোশ্চেন বলছে আপনার গণিত ক্লাসের ছাত্র রতন আংশিক সঠিক উত্তর দিলে আপনি কি করবেন। অর্থাৎ আপনার ক্লাসের একটা ছাত্র রয়েছে যার নাম রতন, সে কি পুরোটা সঠিক উত্তর দিতে পারেনি, কিছুটা সঠিক উত্তর দিতে পেরেছে, তাহলে সেক্ষেত্রে আপনি কি করবেন। পুনরায় তাকে বলার সুযোগ দেবেন, সঠিক উত্তরটি বলে দেবেন, তাকে তাকে উত্তরটি ভুল বলে বসিয়ে দেবেন। তাকিয়ে হবে না, এখানে এখানে মিস্টেক আছে একটু, তাকে হবে, হ্যাঁ, তাকে উত্তরটি ভুল বলে বসিয়ে দেবেন। ওকে, তাকে ক্লাস থেকে বাইরে বের করে দেবেন। কোনটা করবেন, তাকে কোনটা করা উচিত। ওকে, তাহলে খুবই ইজি কোশ্চেন রয়েছে। বলছে ক্লাসের ছাত্র রতন আংশিক সঠিক উত্তর দিলে আপনি কি করবেন। অলরেডি এখানে অ্যান্সার দিচ্ছ অনেকে, সঠিক উত্তর বলে দেবেন বি বি বি, অনেকে বলছো বি বলছো, কেউ বলছো এ। সঠিক অ্যান্সার তাহলে কি হবে চলো দেখে নিই। বলছে যে রতন আংশিক যদি উত্তর দেয় তাকে পুনরায় বলার সুযোগ, অর্থাৎ সে অলরেডি একবার বলে দিয়েছে। ঠিক আছে, ক্লাসে অন্যান্য শিক্ষার্থীদেরকেও বলার সুযোগ দিতে হবে, যার জন্য শিক্ষক কি করবেন, হয়তো শিক্ষক বলবেন যে না তোমার উত্তরটা ভুল হয়েছে, সঠিক উত্তর হচ্ছে এটা। অর্থাৎ তাকে সঠিক অ্যান্সার হবে কি, তাকে সঠিক উত্তরটা বলে দেবেন এবং তাকে বলবেন যে পরবর্তীতে যাতে ভুল না হয়। অর্থাৎ অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, তাকে সঠিক উত্তরটা অবশ্যই বলে দেবেন। ঠিক আছে,
তাকে উত্তরটি ভুল বলে বসিয়ে দেবেন, তা করতে পারেন না, কারণ তাকে সঠিক উত্তরটা জানানো প্রয়োজন শিক্ষকের, এবং তাকে ক্লাস থেকে বাইরেও তিনি বের করতে পারবেন না। তো অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। যারা যারা বি বলেছো তাদের অ্যান্সারটা সঠিক। ওকে, বি ইজ দ্য রাইট অ্যান্সার প্রত্যেককে বলবো। চলো চলে যাবো নেক্সট প্রশ্নের দিকে, দেখে নেব নেক্সট কোশ্চেন কি রয়েছে। ঠিক আছে, ওকে চলো নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেন দেখে নিই কি রয়েছে। বলছে গণিতের বিভিন্ন ধারণা ব্যাখ্যা করতে পারা কোন ধরনের সামর্থ্যের বহিঃপ্রকাশ। ওকে, তো আমরা অলরেডি জ্ঞান, বোধ, প্রয়োগ, দক্ষতা এগুলো সম্পর্কে জানি। জ্ঞানমূলক কোনটা, বোধমূলক কোনটা, প্রয়োগমূলক কোনটা, দক্ষতামূলক কোনটা। তো ব্যাখ্যা করতে পারা এই বিষয়টা কোন ধরনের সামর্থ্যের মধ্যে পড়ে? তোমরা এটা ইজি কোশ্চেন্স প্রত্যেকে বলো, 10 সেকেন্ড টাইম দিলাম। ব্যাখ্যা করতে পারা, ভালো করে ভাবো, ব্যাখ্যা, কোনো জিনিসকে ব্যাখ্যা করতে পারা, অর্থাৎ আমি একটা জিনিস বুঝেছি সেই জিনিসটাকে ব্যাখ্যা করতে পারবো তবেই, একটা জিনিস বুঝবো তবেই তো সেই জিনিসটাকে আমি ব্যাখ্যা করতে পারবো, তাই না? কোনো একটা জিনিস আমাকে বলা হলো যে এটা সম্পর্কে ব্যাখ্যা কর, সেটা সম্পর্কে আমি ব্যাখ্যা কখন করবো? সেটা সম্পর্কে আমি জানবো, বুঝবো তবেই আমি কিন্তু ব্যাখ্যা করতে পারবো। তাহলে এই ব্যাখ্যা করতে পারা কোনো বিষয়, সেটা কি ধরনের বহিঃপ্রকাশ? জ্ঞানমূলকটা কি? জ্ঞানমূলক হচ্ছে কি যেটা আমরা হয়তো শুনেছি, অর্থাৎ কি, ধরো বললো যে কি কোথাও আমরা শুনেছি নামটা যে 4 দুগুণে 8 হয়। ওকে, তো তাহলে সেটা আমাদেরকে কেউ জিজ্ঞেস করলে আমরা বলে দিতে পারলাম, অর্থাৎ এটা কি হচ্ছে জ্ঞানমূলক। ওকে, তাহলে কি বোধমূলক কোনটা? বোধমূলক সেটাই হবে যেটা আমরা বুঝতে পারবো এবং অন্যকে বোঝাতে পারবো, সেটা হচ্ছে বোধমূলক। প্রয়োগমূলক কোনটা? যেটা বুঝে যাব এবং সেটাকে পরবর্তী অন্য কোথাও অ্যাপ্লাই করতে পারবো, সেটা হচ্ছে প্রয়োগমূলক। এবং দক্ষতা হচ্ছে যে কোনো ধরনের স্কিল, অর্থাৎ জ্যামিতি শিখেছি, জ্যামিতির কোনো চিত্র আমি অঙ্কন করতে পারছি, সেটা হচ্ছে আমার দক্ষতামূলকের মধ্যে পড়বে। তো এই ব্যাখ্যা করতে পারা মানে কি, যে না আমি কোনো একটা জিনিস শিখেছি, সেই জিনিসটা অন্য কাউকে বোঝাতে পারছি, ব্যাখ্যা করতে পারছি, সেই জিনিসটা আমি নিজে বুঝতে পেরেছি, আন্ডারস্ট্যান্ড করতে পেরেছি, তবেই ব্যাখ্যা করতে পারছি। তাহলে ব্যাখ্যা করা হচ্ছে বোধমূলকের মধ্যে পড়ে, কম্প্রিহেন্সিভ বা আন্ডারস্ট্যান্ডিং, আমরা বুঝতে পেরেছি বলেই কিন্তু ব্যাখ্যা করতে আমরা পারছি। ওকে, তাহলে অপশন বি ইজ দা রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে, বোধমূলক হচ্ছে সঠিক অ্যান্সার, বি হবে সঠিক অ্যান্সার। বোঝা গেল? তাহলে যারা যারা বি বলেছো অ্যান্সার সঠিক হয়েছে তাদের। চলে যাবো, চলো নেক্সট প্রশ্নের দিকে, দেখে নেবো নেক্সট কোশ্চেন কি রয়েছে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন কি রয়েছে চলো দেখে নেওয়া যাক। 5 নম্বর কোশ্চেন কি বলছে দেখো, বলছে আপনার ক্লাসের গণিত জানা কোনো এক শিক্ষার্থীর শারীরিক বয়স 15 বছর, ঠিক আছে, হলে সে 12 বছরের শিক্ষার্থীদের মতো অঙ্ক করতে পারে, তাহলে তার বুদ্ধাঙ্ক কত? কোশ্চেনটা ভালোভাবে আরও একবার বলি, দেখো বলছে আপনার ক্লাসের একজন ছাত্র, গণিতে জানা কোনো একজন শিক্ষার্থী বা ছাত্র, তার শারীরিক বয়স অর্থাৎ তার এজ হচ্ছে, অ্যাকচুয়াল এজ হচ্ছে 15 বছর, ঠিক আছে, কিন্তু সে 12 বছরের বাচ্চারা যে অঙ্ক পারে সেই অঙ্ক পারে, তার ঊর্ধ্বে 13 বছরের, 14 বছরের, 15 বছরের বাচ্চাদের যে অঙ্ক সেই অঙ্ক কিন্তু সে পারে না, তাহলে সেক্ষেত্রে তার বুদ্ধাঙ্ক কত হবে? ওকে, এটা বলো, প্রত্যেকে কমেন্ট করো কত হবে। 10 সেকেন্ড টাইম দিচ্ছি। দেখো এটা আইকিউ এর যে ফর্মুলা রয়েছে সেই ফর্মুলা পুট করে বার করো, অবশ্যই হয়ে যাবে। প্রত্যেককে বলবো আইকিউ এর যে ফর্মুলা রয়েছে সেই ফর্মুলা পুট করে বার করো, ইজিলি তোমরা কিন্তু পেয়ে যাবে। ওকে, তো আইকিউ এর ফর্মুলা কি আমরা জানি, অলরেডি অ্যান্সার দিয়েছো, দেখো মিলিয়ে নাও অনেকেই। আইকিউ এর ফর্মুলা কি বলো? আইকিউ এর ফর্মুলা হচ্ছে MA/CA ইন্টু 100। MA মানে মেন্টাল এজ, মেন্টাল এজ মানে মানসিক বয়স, মানসিক বয়স তাহলে এখানে কত? মানসিক বয়স হচ্ছে যেটা অনুযায়ী আমি পারি, অর্থাৎ যতটা পর্যন্ত আমার ক্ষমতা রয়েছে সেই এজ পর্যন্ত আমার উত্তর দেওয়ার ক্ষমতা রয়েছে সেটা। তো এখানে মেন্টাল এজ, মানসিক বয়স কত দেখাচ্ছে? 12 বছরের বাচ্চার মতো, তাই 12 বছর হচ্ছে মেন্টাল এজ, এখানে 12 বছরের বাচ্চার মতো অঙ্ক পারে। ওকে, তাহলে মেন্টাল এজ হচ্ছে 12 বছর, ঠিক আছে। ক্রোনোলজিক্যাল এজ কত? ক্রোনোলজিক্যাল এজ হচ্ছে 15 বছর, ঠিক আছে। ক্রোনোলজিক্যাল এজ কত হবে? যে তার সেটা হচ্ছে 15 বছর, ঠিক আছে। এখানে কোশ্চেন্সটা একটু অন্যরকম হয়েছে, এখানে হয়তো বলে দিই, চলো দেখে নিচ্ছি। এবার কি তার কি বলছে 100, চলো তাহলে কাটাকুটি করে দেখি কত। 3 4 12, 3 5 15 হলো, 5 দিয়ে আমরা 100কে কাটছি, 20 হয় আমরা জানি, 4 20 80, তাহলে তার কত বুদ্ধাঙ্ক বেড়াচ্ছে? আইকিউ 80। ওকে, কিভাবে হলো আরও একবার বলে দিই, চলো বুঝে নাও। দেখো আমরা কি জানি, আইকিউ বের করার ফর্মুলা মেন্টাল এজ বাই ক্রোনোলজিক্যাল এজ ইন্টু 100। এই মেন্টাল এজ মানে কি? আমাদের মানসিক বয়স, অর্থাৎ আমার ধরো কোনো একটা শিক্ষার্থীর ধরো, ঠিক আছে, ধরো অন্তরার মেন্টাল এজ হচ্ছে কত? মেন্টাল এজ হচ্ছে 15 বছর। ওকে, তার ক্রোনোলজিক্যাল এজ দেখা ধরলাম মেন্টাল এজ হচ্ছে 20 বছর, ঠিক আছে।
তার ক্রোনোলজিক্যাল এজ হচ্ছে 25 বছর, ঠিক আছে। অর্থাৎ কি তার অ্যাকচুয়াল বয়স তার ডেট অফ বার্থ অনুযায়ী তার বয়স হচ্ছে 25 বছর, কিন্তু সে 20 বছরের বাচ্চার মতো বা 20 বছরের শিক্ষার্থীর মতো বা 20 বছরের একজনের মতো কিন্তু সে সমস্ত প্রশ্নের অ্যান্সার দিতে পারে। তাহলে তার মেন্টাল এজ হচ্ছে 20 বছর। তাহলে 20 বছর ডিভাইড বাই 25 বছর ইন্টু 100 করে যা বেরাবে সেটাই হচ্ছে তার আইকিউ। ওকে, বোঝা গেল? তো এইভাবে আমরা আইকিউটা বের করি। আইকিউ বের করার ফর্মুলা সকলেরই জানা রয়েছে। তো এখানে 12 বছরটা কি বলেছে, এটা হচ্ছে আমাদের মেন্টাল এজ, মানে সেই 12 বছরের শিক্ষার্থীদের মতো অঙ্ক পারে, মানে তার 12 বছর হচ্ছে তার মানসিক বয়স। সে 15 বছর তার অ্যাকচুয়াল এজ হলেও, ডেট অফ বার্থ অনুযায়ী এজ হলেও, কিন্তু সে 15 বছরের বাচ্চাদের সকল শিক্ষার্থী যারা অন্যান্যরা রয়েছে তাদের মতো অঙ্ক পারে না। যার জন্য কি 15টা হচ্ছে তার শারীরিক বয়স বা ক্রোনোলজিক্যাল এজ, ঠিক আছে, বা প্রকৃত বয়স বা ডেট অফ বার্থ অনুযায়ী বয়স। তো এইভাবে কিন্তু আমরা আইকিউ বের করি। তো 80 ইজ দ্য রাইট অ্যান্সার, এ ইজ দ্য রাইট অ্যান্সার হবে। ওকে, যারা যারা এ বলেছো তাদের অ্যান্সারটা সঠিক হবে, এই ফর্মুলাতে বার করতে হবে তোমাদেরকে, ঠিক আছে। চলে যাবো তাহলে নেক্সট প্রশ্নের দিকে, দেখে নেবো নেক্সট প্রশ্ন কি রয়েছে। 6 নম্বর কোশ্চেন কি বলছে, চলো দেখে নেবো 6 নম্বর কোশ্চেন কি বলছে। তবে তার আগে আমরা একটা জিনিস দেখে নিই যে না, অলরেডি কিন্তু প্রাইমারি টেট পরীক্ষা হবে ঘোষণা হয়ে গেছে। তো পরীক্ষার আর কিন্তু হাতে বেশি সময় নেই, কাউকেই বলা যাবে না বেশি সময় রয়েছে। তো প্রত্যেককে বলবো তোমরা কিন্তু প্রিপারেশন জোর কদমে চালিয়ে যাও। এখনো পর্যন্ত যারা কোনো রকম ভাবে কোথাও কোনো জায়গায় স্টাডি করছো না তাদেরকে বলবো মাস্টার অফ জবস হচ্ছে বেস্ট প্ল্যাটফর্ম তোমাদের জন্য। সেখানে কিন্তু তোমরা যদি চাও তো তোমাদের প্রিপারেশনকে আরও একগুণ বুস্ট করতে পারো। তার জন্য তোমাদেরকে কি করতে হবে, যে না আমাদের যে কোর্সটা রয়েছে সে কোর্স পারচেস করতে হবে। আমাদের কোর্স যদি তোমরা পারচেস করো তাহলে কোর্স পারচেস করলে কিন্তু তোমরা 30 ডেজের জন্য কি ট্রায়াল কোর্স পেয়ে যাবে, পারচেস করলে সাবস্ক্রিপশন পেয়ে যাবে। তো সেখানে তোমাদের 599 টাকা লাগবে। লাইভ ক্লাস তোমরা পাবে, রেকর্ড ক্লাস তোমরা পাবে, মক টেস্ট দিতে পারবে, পিডিএফ পাবে, মক টেস্ট অ্যানালাইসিস পাবে, ঠিক আছে। তারপরে কি সমস্ত কিছুই তোমরা পেয়ে যাচ্ছ, শুধুমাত্র প্রিভিয়াস ক্লাসগুলো এবং আগের যে মেটেরিয়াল সেগুলো তোমরা পাচ্ছ না। সেগুলো পাওয়ার জন্য আরও একটা যে অ্যাডভান্স প্যাক রয়েছে সেটা তোমাদেরকে পারচেস করতে হবে, ঠিক আছে। তো যারা যারা ইন্টারেস্টেড প্রত্যেককে বলবো, অলরেডি তোমরা শুনেছো আমাদের মাস্টার অফ জবসের কথা। তো সেক্ষেত্রে তোমরা যদি চাও তো তোমাদের প্রিপারেশন আরও ভালো হোক এবং এই প্রাইমারিতেই তোমরা চাকরি পাও, তার জন্য কিন্তু তোমরা মাস্টার অফ জবসের যে কোর্স রয়েছে সেটা কিন্তু পারচেস করতে পারো। ওকে, তো পারচেস করার জন্য আমাদের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইট হচ্ছে www.masterofjobs.com। এই ওয়েবসাইটে তোমাদেরকে ভিজিট করতে হবে, অথবা আমাদের যে হেল্পলাইন নাম্বার এই নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপ হোক কল হোক যা কিছু করতে পারো। তোমাদের যে কোনো কোয়ারিজ যদি মনে হয় তোমার কোর্স পারচেস করা উচিত আজকেই, তাহলে এই নম্বরে কল করো, এই ওয়েবসাইটে ভিজিট করো। যে কোনো কোয়ারিজ, তুমি কোর্স পারচেস করতে পারছো না বা তোমার কোর্স পারচেস করতে কোনো সমস্যা হচ্ছে বা কিছু এনকোয়ারিজ, তুমি কি কি পাবে না পাবে, কোনো বেনিফিটস যত সমস্ত কিছু কিন্তু এই নাম্বারে কল করে বা হোয়াটসঅ্যাপ করে তোমরা কিন্তু জানতে পারবে। তো আর দেরি করো না, সকলকে বলবো সময় কিন্তু খুব কম, তাই কোর্সটা কিন্তু পারচেস করে নাও। তোমরা কিন্তু বেনিফিটসে থাকবে এবং কিন্তু তোমরা অনেক ভালো তোমাদের প্রিপারেশনকে কিন্তু বুস্ট করতে পারবে। বারবার বলছি যে না, তোমরা এটা কিন্তু হেল্প পাবে যে না তোমাদের প্রিপারেশনটা যে জায়গায় ছিল তার থেকে কিন্তু এক ধাপ ওপরে কিন্তু তোমরা যেতে পারবেই, এটা আমরা গ্যারেন্টি দিয়ে বলতে পারি। ওকে, তাহলে চলো দেখে নেবো বাকি কোশ্চেনগুলো কি আছে এবং যারা যারা ইন্টারেস্টেড তারা এই নাম্বারে কিন্তু যোগাযোগ করতে পারো। ওকে, চলো দেখে নিই বাকি কোশ্চেনগুলো কি রয়েছে আমাদের ম্যাথ পেডাগজি থেকে। অলরেডি আমরা বেশ কিছু কোশ্চেন করে ফেলেছি। চলো 6 নম্বর কোশ্চেন দেখবো। তো প্রত্যেককে বলবো যে না ফার্স্ট অ্যান্সার দেওয়ার একটু চেষ্টা করো, আরও ফার্স্ট। দেখো প্রত্যেকটা কোশ্চেনই কিন্তু ইম্পর্টেন্ট। কোশ্চেনগুলো এই টাইপের রাখার মানেই হচ্ছে কিন্তু কোশ্চেনের ধরন, অর্থাৎ এই টাইপেরই কোশ্চেন হওয়ার সম্ভাবনা কিন্তু বেশি। যার জন্য কিন্তু এই ধরনের কোশ্চেনগুলো তোমাদেরকে প্র্যাকটিস করানো হচ্ছে যাতে তোমরা পরবর্তীতে পরীক্ষায় গিয়ে আর ভুল না করো। ওকে, তাহলে চলো 6 নম্বর কোশ্চেনের অ্যান্সারটা অলরেডি দিতে লেগেছো, চলো চটপট 2-1 দিয়ে ফেলেছে, এর তো অনেকে দিচ্ছে। চলো কি বলছে দেখি। বলছে প্রাথমিক স্তরের অন্তর্গত সবথেকে ছোট কত বছরের শিশুদের আঙ্গুল গণনা করতে বলা যেতে পারে। বলছে প্রাথমিক স্তরের অন্তর্গত সবথেকে ছোট কত বছরের শিশুকে বলতে পারি যে আঙ্গুল গণনা করে তুমি অঙ্ক করো। ওকে, 5 বছর, 7 বছর, 10 বছর নাকি 12 বছর, অ্যাকচুয়াল কোনটা অ্যান্সার হবে সেটাই আমরা ধরে নেবো বা সেটাই আমরা বলবো। ওকে, সঠিক অ্যান্সার কী হবে বলো। এটার জন্য 10 সেকেন্ড টাইম দেওয়ার কথা না, তবুও আমি 10 সেকেন্ড তোমাদেরকে টাইম দিলাম। বলছে কি প্রাথমিক স্তরের অন্তর্গত সবথেকে ছোট কত বছরের শিশুকে বলতে হবে আঙ্গুল গুনে অঙ্ক করার জন্য। ওকে, আমরা কি আগে দেখেছি যে আমরা আগে দাগ টেনে, টাইম ক্লোজ হয়ে গেল, দাগ টেনে অঙ্ক করতাম, তাই তো। দাগ টেনে অঙ্ক করতাম, দিয়ে দাগগুলোকে হয় কেটে দিতাম, নাহলে হচ্ছে রাবার দিয়ে মুছে দিতাম, রাবার দিয়ে বা পেন্সিল দিয়ে দাগ টানলে আমরা সেটাকে মুছে দিতাম, দিয়ে কাউন্ট করতাম। এইভাবে শিখতে শিখতে আমরা হাতে করগুনা শিখেছি। তো এই হাতে করগুনে অঙ্ক করার ক্ষেত্রে কত বছর হচ্ছে বলা যেতে পারে, কত বছরের শিক্ষার্থীকে বলা যেতে পারে। তো অলরেডি এখানে তোমরা অ্যান্সার দিয়েছো
কেউ কেউ বলছো 7, কেউ কেউ বলছো 5, বেশিরভাগ জন বলেছো বি বি বি। ভেরি গুড, বি বলছো অনেকেই যে বি হবে সঠিক অ্যান্সার। তাহলে সঠিক অ্যান্সার অবশ্যই সেটা হবে বি অ্যান্সার হবে। হ্যাঁ, 7 বছর ইজ দ্য রাইট অ্যান্সার, অপশন বি যারা যারা বলেছো সঠিক অ্যান্সার। যে 7 বছরের একটা বাচ্চার কাছে এক্সপেক্ট করা যায় যে সে আঙুল গুনে অঙ্কগুলো করতে পারবে এবং তাকেই বলা যেতে পারে। ওকে, 7 বছরের বাচ্চা হচ্ছে একদম পারফেক্ট, তাকেই কিন্তু বলা যেতে পারে। চলে যাবো নেক্সট প্রশ্নের দিকে, দেখে নেবো নেক্সট প্রশ্ন কি রয়েছে। চলো চলো দেখে নেওয়া যাক নেক্সট কোশ্চেন কি বলছে। বলছে গণিত ক্লাসে কোনো শিক্ষার্থীর হীনমন্যতা দেখা দিলে, ঠিক আছে, গণিত ক্লাসে কোনো শিক্ষার্থীর হীনমন্যতা দেখা দিলে সে কি করবে? অধিকাংশ সময় তর্ক করবে, সর্বদা মেজাজ হারিয়ে ফেলবে, নিজেকে লুকিয়ে রাখবে, নিজেকে বেশি করে প্রকাশ করবে। কোনটা করবে? বলছে গণিত ক্লাসে একটা শিক্ষার্থীর হীনমন্যতা দেখা দিলে 4টে অপশনের মধ্যে নিচের কোনটি সে করতে পারে? অধিকাংশ সময় তর্ক করবে? নিশ্চয়ই না, সে অধিকাংশ সময় তর্ক করবে না। সর্বদা মেজাজ হারিয়ে ফেলবে, একই ব্যাপার হয়ে গেল। তর্ক করা বা রেগে যাওয়া, মেজাজ হারিয়ে ফেলা, সেগুলো একই ব্যাপার হয়ে গেল। শিক্ষার্থী কোনটা করবে? শিক্ষার্থী যেটা করবে, একজন গণিতের ক্লাসে কোনো শিক্ষার্থী যদি হীনমন্যতায় ভোগে তাহলে সেক্ষেত্রে তার যেটা উচিত বা সেই যেটা করে থাকে, অ্যাকচুয়ালি দেখা গেছে যে করতে সেটা যারা কোনো শিক্ষার্থী যদি হীনমন্যতায় ভোগে তাহলে তারা যেটা করে থাকে সেটা হচ্ছে নিজেকে লুকানোর চেষ্টা করে, অর্থাৎ নিজেকে হাইড করার চেষ্টা করে, নিজেকে লুকিয়ে রাখে, নিজেকে সকলের সামনে তুলে ধরতে চায় না। ওকে, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। তো গণিতের ক্লাসে কোনো শিক্ষার্থী, গণিতের ক্লাসেই না যে কোনো ক্লাসেই হোক না কেন, কোনো শিক্ষার্থী যখনই কোনো হীনমন্যতায় ভুগবে তখনই কিন্তু শিক্ষার্থীকে নিজেকে লুকিয়ে রাখার চেষ্টা করছে বা নিজেকে হাইড করতে চাইছে, সেটা বুঝতে হবে। ওকে, 7 নম্বর কোশ্চেনের অ্যান্সারটা অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। প্রত্যেককে বলবো সি ইজ দ্য রাইট অ্যান্সার হবে। হ্যাঁ, তাহলে যারা যারা সি বলেছো তাদের অ্যান্সারটা সঠিক হয়েছে। চলো দেখে নেবো নেক্সট কোশ্চেন কি রয়েছে। এভাবে আরও ফার্স্ট অ্যান্সার দাও, প্রত্যেককে বলবো হ্যাঁ সি হবে, হ্যাঁ সি হবে, অবশ্যই সি হবে, সি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো দেখে নেবো নেক্সট কোশ্চেন কি রয়েছে। 8 নম্বর কোশ্চেন কি বলছে দেখো, বলছে শ্রেণীতে ছাত্রছাত্রীদের গণিত শেখাতে হবে। শ্রেণীতে ছাত্রছাত্রীদের গণিত শেখাতে হবে তাদের পছন্দ অপছন্দের ভিত্তিতে, তাদের মানসিক বিকাশ অনুযায়ী, তাদের মানসিক উন্নতি অনুযায়ী, নাকি উপরের সবকটি? কোনটা অনুযায়ী গণিত শেখাতে হবে তাদেরকে, ক্লাসের ছাত্রছাত্রীদেরকে? দেখো একটু ভালো করে ভাবো, অ্যান্সারটা কিন্তু তোমাদের ইজি হয়ে যাবে অনেক, কোশ্চেনটা পড়লে বুঝতে পেরে যাবে, অপশন পড়লে আরও ইজি হয়ে যাবে। ওকে, চলো 10 সেকেন্ডের মধ্যে চটপট দিয়ে ফেলো। বলছে শ্রেণীতে ছাত্রছাত্রীদের গণিত শেখাতে হবে কি? টাইম আপ। বলছে তাদের পছন্দ অনুযায়ী, অবশ্যই তাদের পছন্দ অনুযায়ী গণিত শেখাতে হবে, তাদের মানসিক বিকাশ অনুযায়ী, অর্থাৎ তারা যে মেন্টালি যে লেভেলে রয়েছে, যে স্তরে রয়েছে, ঠিক আছে, সেই লেভেল অনুযায়ী মানসিক বিকাশ যতটা হয়েছে সেই বিকাশের স্তর অনুযায়ী তাদেরকে গণিত শেখাতে হবে, এবং তাদের মানসিকতার উন্নতি অনুযায়ী, অর্থাৎ মানসিক উন্নতি যতটা হয়েছে সেই উন্নতির উপর বেস করে তাদেরকে কিন্তু গণিত শিক্ষণ দিতে হবে। আরেকটা জিনিস মাথায় রাখতে হবে যে ইন্ডিভিজুয়াল ডিফারেন্স প্রত্যেকটা বাচ্চার মধ্যে থাকে, তো সেই ইন্ডিভিজুয়াল ডিফারেন্সকে মান্যতা দিয়ে তাদের পছন্দ অপছন্দের উপর ভিত্তি করে তাদের মানসিক বিকাশ অনুযায়ী এবং মনোবিজ্ঞান সম্মত পদ্ধতিতে মানসিক উন্নতি অনুযায়ী কিন্তু তাদেরকে কি গণিত শেখাতে হবে শিক্ষার্থীদেরকে বা ছাত্রছাত্রীদেরকে শ্রেণীতে। তো উপরের সবকটি এখানে সঠিক, ঠিক আছে, উপরের সবকটি এখানে সঠিক রয়েছে, উপরের সবকটিকে ফলো করে ক্লাসে গণিত শেখাতে হবে। তো অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। 100% তোমরা সকলেই কিন্তু সঠিক অ্যান্সার দিয়েছো, ভেরি গুড। প্রত্যেককে বলবো যে না তোমাদের কোশ্চেনের অ্যান্সারটা সঠিক হয়েছে, প্রত্যেককে বলবো ভেরি গুড। 8 নম্বর কোশ্চেনের অ্যান্সারটা সকলেই সঠিক অ্যান্সার দিয়েছো, তো 8এরটা ডি হচ্ছে। চলে যাবো নেক্সট কোশ্চেনের দিকে, দেখে নেবো নেক্সট কোশ্চেন কি রয়েছে। চলো নেক্সট প্রশ্ন কি রয়েছে ম্যাথ পেডাগজি থেকে তোমাদের জন্য। বলছে বার্ষিক পরীক্ষার প্রস্তুতি হিসাবে একজন গণিত শিক্ষক বা শিক্ষিকার করণীয় হলো। বলছে বার্ষিক পরীক্ষার প্রস্তুতি হিসাবে একজন গণিত শিক্ষক বা শিক্ষিকার করণীয় কি? ঠিক আছে, বলছে নিরবিচ্ছিন্ন মূল্যায়ন করা, ছাত্রছাত্রীদের সম্ভাব্য প্রশ্নগুলি সরবরাহ করা, মাঝে মাঝে শ্রেণীতে অভিক্ষার ব্যবস্থা করা, কোনোটিই নয়। বলছে বার্ষিক পরীক্ষার প্রস্তুতির জন্য গণিত শিক্ষক শিক্ষিকা ক্লাসে কি করবেন, ঠিক আছে, কি করানো উচিত? বলছে নিরবিচ্ছিন্ন মূল্যায়ন করা, ঠিক আছে, বলছে ছাত্রছাত্রীদের সম্ভাব্য প্রশ্নগুলি সরবরাহ করা, মাঝে মাঝে শ্রেণীতে অভিক্ষার ব্যবস্থা করা, কোনোটিই নয়। কোনটা করা উচিত? ঠিক আছে, সেটা সঠিক অ্যান্সার কি হবে বলো, সঠিক অ্যান্সার কি হবে বলো। 9টা 10 সেকেন্ড টাইম দিলাম। অলরেডি বলছো কেউ এ, সি 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 সি
চলো টাইম আপ হয়ে গেল, দেখে নেবো সঠিক অ্যান্সার কী হবে। চলো দেখে নিই 9 নম্বর কোশ্চেনের অ্যান্সারটা, সঠিক অ্যান্সার কী হবে বলছে বার্ষিক পরীক্ষার প্রস্তুতি হিসাবে। ঠিক আছে, একজন গণিত শিক্ষক কি করবেন, বার্ষিক পরীক্ষা চলে এসছে, তার প্রস্তুতির জন্য শিক্ষক মাঝে মাঝে শ্রেণীতে অভিক্ষার ব্যবস্থা অবশ্যই করবেন। ঠিক আছে, কখনোই তিনি ছাত্রছাত্রীদের সম্ভাব্য প্রশ্নগুলি দিয়ে বলবেন না যে এগুলো পড়লেই হবে, এটা কিন্তু বলা চলবে না। তাদের মাঝে মাঝে শ্রেণীতে অভিক্ষার ব্যবস্থা করতে হবে, তবেই তাদের প্রিপারেশন দেখা যাবে এবং তারা কিন্তু কতটা প্রিপেয়ার সেটা বোঝা যাবে এবং তারাও নিজে বুঝতে পারবে কতটা তারা প্রিপেয়ার, তাদেরকে কতটা আরও প্র্যাকটিস করতে হবে, কতটা তাদেরকে অনুশীলন করলে তারা আরও ভালো জায়গায় পৌঁছাতে পারবে। ওকে, তাহলে কি যে না মাঝে মাঝে শ্রেণীতে অভিক্ষার ব্যবস্থা করতে, অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার 9 নম্বরেরটা। ঠিক আছে, হ্যাঁ সি হবে। চলো চলে যাবো নেক্সট প্রশ্নের দিকে, দেখে নেবো নেক্সট কোশ্চেন কী রয়েছে। চলো দেখে নেওয়া যাক নেক্সট কোশ্চেন কী রয়েছে। চলো 10 নম্বর কোশ্চেন কী বলছে দেখো, বলছে যে আপনার মতে একজন ছাত্র বা ছাত্রীকে গণিতের প্রতি মনোযোগী করে তোলা যেতে পারে। বলছে একজন ছাত্র বা ছাত্রীকে গণিতে কিভাবে মনোযোগী করে তোলা যাবে। বলছে বারে বারে চর্চার মাধ্যমে, মাঝে মাঝে চর্চার মাধ্যমে, একাগ্রতার দ্বারা, নিরবিচ্ছিন্নভাবে গণিতের প্রযুক্তির মাধ্যমে। ওকে, কোনটার মাধ্যমে তাকে কি মনোযোগী করা যাবে, একজন শিক্ষার্থী কোনো একটা ছাত্র বা ছাত্রীকে কিভাবে মনোযোগী করে তুলবেন, বারে বারে চর্চার মাধ্যমে, 10 সেকেন্ড টাইম দিলাম, নাকি মাঝে মাঝে চর্চার মাধ্যমে, নাকি একাগ্রতার দ্বারা, নাকি নিরবিচ্ছিন্নভাবে গণিতের প্রযুক্তির মাধ্যমে। কোনটা, গণিতের বিভিন্ন যে টেকনোলজি সেগুলোকে ইউজ করে তিনি তার মধ্যে মনোযোগী করে তুলবেন তাকে? নিশ্চয়ই নয়। গণিতের টেকনোলজিগুলোকে যদি ইউজ করা হয় বা প্রযুক্তি যদি বা টেকনোলজিগুলোকে ইউজ করা হয় এবং তার জন্য যদি তার মধ্যে মনোযোগ আসে, তাহলে সেই অ্যাটেনশান কিন্তু যখন সে টিচার টেকনোলজি ইউজ করবেন না বা তিনি যখন অন্য ওয়েতে টিচিংটা দেবেন তখন কিন্তু তাদের ইন্টারেস্ট আবার হারিয়ে যেতে পারে। একাগ্রতার দ্বারা, নিশ্চয়ই একাগ্রতার দ্বারা কখনোই তাকে মনোযোগী করে তোলা যাবে না। মাঝে মাঝে যদি চর্চা করা হয় তাহলে তো তার মধ্যে ইন্টারেস্টটা সে যেটা জাগরণ করবে বা যে ইন্টারেস্টটা তৈরি হবে সেটা আবার হারিয়ে যাবে মাঝে মাঝে করলে। তাই যেটা করতে হবে সেটা হচ্ছে তাকে বারে বারে চর্চার মাধ্যমে কিন্তু তার মধ্যে ইন্টারেস্ট জাগানো সম্ভব। অবশ্যই বারে বারে চর্চা করতে হবে, গণিতের চর্চা ক্লাসের শিক্ষার্থীকে দিয়ে চর্চা করতে হবে, শিক্ষার্থীকে বারে বারে ম্যাথ বা গণিত চর্চা করাতে হবে, তবেই কিন্তু তার গণিতের প্রতি একটা ইন্টারেস্ট আসবে এবং গণিতের প্রতি সে মনোযোগী হবে। এছাড়াও পারিপার্শ্বিক বিভিন্ন কারণ নির্ভর করে, যেমন ধরো যে সঠিক টিচিং উপকরণগুলো যদি ব্যবহার করা হয়, শিক্ষক যদি বন্ধুসুলভ আচরণ করেন বা টিচার যদি সহজভাবে বিষয়কে বোঝান এবং টিচার যদি অভিনবত্বভাবে সেই বিষয়গুলোকে বা অঙ্কটিকে করে দেখান, তাহলে সেই ক্ষেত্রে বিভিন্ন মনোযোগ কিন্তু বা অ্যাটেনশন বা আগ্রহ কিন্তু জাগরিত হতে পারে। তবে এখানকার ওপর বেস করে অ্যান্সার হচ্ছে বারে বারে চর্চার মাধ্যমে কিন্তু শিক্ষার্থীদের মধ্যে গণিতের প্রতি তাদেরকে মনোযোগী বা অ্যাটেনশন বা আগ্রহী করে তোলা সম্ভব হবে। তো 10এরটা অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। অনেকেই সঠিক অ্যান্সার দিয়েছো, প্রত্যেককে বলবো এই যারা অ্যান্সার দিয়েছো ভেরি গুড। বাদবাকি যারা বলছো যে বি সি তাদেরকে বলবো এ সঠিক অ্যান্সার হবে। বারে বারে চর্চা, যত বেশি অনুশীলন করব চর্চা করব তত কিন্তু আগ্রহ আমাদের মধ্যে সৃষ্টি হবে, কারণ বারে বারে অনুশীলন করার ফলে বিষয়টি আমাদের আয়ত্তে হবে এবং আয়ত্তে হওয়ার ফলেই কিন্তু কি হবে যে না আমরা বিষয়টি সহজেই আয়ত্ত করে ফেলবো এবং আমাদের তার কিন্তু যেটা আমরা পেরে যাব, যেটা আমরা পারছিলাম না অলরেডি চর্চার ফলে যেটা আমরা পেরে যাব, তখন অটোমেটিক্যালি তার প্রতি আমাদের ইন্টারেস্ট বা আগ্রহ বা মনোযোগ কিন্তু চলে আসবে। ওকে, তাহলে এটা হচ্ছে 10এরটা কি এ ইজ দ্য রাইট অ্যান্সার। তো এই ছিল আজকে আমাদের ম্যাথ পেডাগজি থেকে 10টা কোশ্চেন্স এবং একটা হোমওয়ার্ক তোমাদের জন্য রয়েছে। হোম টাস্ক কি সেটা দেখে নাও, হোমওয়ার্কটা দিয়ে দিই। চলো, এই 10টা কোশ্চেন্স ছিল আর একটা হোমওয়ার্ক রয়েছে সেটা হচ্ছে কি দেখো তোমাদের জন্য এটা হোমওয়ার্ক বা হোম টাস্ক হিসাবে কিন্তু তোমাদের থাকছে। বলছে গণিতের প্রকৃতি হলো, গণিতের নেচার, অলরেডি আমরা নেচার সম্পর্কে জানি, গণিতের যে বিভিন্ন নেচার রয়েছে প্রকৃতি। তো এই গণিতের প্রকৃতি কি, যৌক্তিক, জটিল, অলংকারিক নাকি কোনোটিই নয়, অলংকারিক নাকি কোনোটিই নয়। ওকে, সঠিক অ্যান্সার কি হবে তোমরা কমেন্টে জানাও, এ বি অথবা সি অথবা ডি কোনটা, যেটাই তোমাদের সঠিক অ্যান্সার মনে হয় তোমরা কমেন্ট করে জানাবে অবশ্যই। তাহলে কি যেটা সঠিক অ্যান্সার সেই কমেন্টে আমি কিন্তু সেখানেই কমেন্টে দেখবো, ওখানে আরও কমেন্ট লাইভে কারো কমেন্ট দেখছি না যে সঠিক অ্যান্সারটা কি হচ্ছে, গণিতের প্রকৃতি কি। এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক বা হোম টাস্ক থাকছে। প্রত্যেককে চেষ্টা করবে যে না সঠিক অ্যান্সার প্রোভাইড করার। ওকে, প্রত্যেকে চেষ্টা করবে অ্যান্সার দেওয়ার। তো এই ছিল আজকে আমাদের ম্যাথ পেডাগজি থেকে বেশ কিছু কোশ্চেন, যে কোশ্চেন্সগুলো নিয়ে আমরা আলোচনা করলাম। ওকে, এর আগেও কিন্তু ম্যাথ পেডাগজির ওপর আমাদের বেশ কিছু ক্লাস রয়েছে, আমরা ক্লাস কিন্তু প্রোভাইড করেছি, প্রত্যেককে বলবো
তো সেই ক্লাসগুলো তোমরা না দেখে থাকলে আমাদের যে মাস্টার অফ জবস রয়েছে এই যে ইউটিউব চ্যানেল সেখানে দেখে নিও। এবং প্রত্যেককে বলবো যারা যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, নাহলে কিন্তু তোমাদের কাছে ভিডিওর নোটিফিকেশান পৌঁছাবে না, এবং বেল আইকনটিকে প্রেস করে দিও। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই প্রত্যেকে লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে অবশ্যই, এবং একটি করে লাইক দেবে। তবে কিন্তু আমরা মোটিভেটেড হয়ে আরও বেশি ভিডিও তোমাদের সঙ্গে বা কুইক মক টেস্ট নিয়ে আসতে কিন্তু আরও বেশি উৎসুক হব। ওকে, তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন একটা মক টেস্ট সিরিজ নিয়ে, সেটা যে কোনো বিষয়ের হতে পারে। তো দেখা, থ্যাংক ইউ সকলকে ক্লাস অ্যাটেন্ড করার জন্য। আজকের মতো এ পর্যন্তই। প্রত্যেককে বারবার বলবো যে না, প্রিপারেশন কিন্তু তোমরা যেভাবে চালাচ্ছ চালিয়ে যাও, এক্সামের জন্য কিন্তু জোর কদমে প্রিপারেশন নাও, ঠিক আছে? সুযোগ কিন্তু বারবার আসে না, সুযোগ কিন্তু খুবই সীমিত, তোমরাও জানো। তো তাহলে প্রত্যেককে বলবো যে না, ফুল দামে প্রিপারেশন চালিয়ে যাও, সব কিছু ভুলে যাও, বাদ দাও, এবং প্রিপারেশনটাকে কিন্তু আরও বেশি মজবুত করো। এবং কি, যদি কেউ কোর্স পারচেস করতে চাও অবশ্যই মাস্টার অফ জবসে ভিজিট করো, যে নাম্বার দেখিয়েছি আমরা সেই নাম্বারে কল করো বা হোয়াটসঅ্যাপ করো, যে কোনো কিছু করতে পারো, তবে কিন্তু তোমরা কোর্স পারচেস করতে পারবে ইজিলি। থ্যাংক ইউ সকলকে ক্লাস অ্যাটেন্ড করার জন্য। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।